সব রাজ্যে এসআইআর নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে হয় না কেন? কথার ছলে গতকাল এই প্রশ্নটি তুলেছিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। সূর্যকান্ত সম্ভবত জানেন না, ব্যতিক্রম হওয়াটাই হচ্ছে পশ্চিমবঙ্গের নিয়ম। আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে অস্বাভাবিকতাকেই স্বাভাবিক বলে মনে করা হয় এবং এটাকেই ধরে নেওয়া হচ্ছে আমাদের নিউ নর্মাল। একই কথা কিন্তু আমাদের এই আলু অর্থনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। দেখুন, গোড়াতেই একটা ভুল বা ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়া আবশ্যক। সেটা হলো, পশ্চিমবঙ্গে যেমন আলু চাষিদের সংকট মাঝে মাঝেই এইভাবে প্রকট আকার ধারণ করে সামনে আসে, তেমনি কথা বলা যাবে না যে এই সংকট শুধু মাত্র বাংলারই। অর্থাৎ ঘটনাটা তা নয়। আমাদের দেশে যে আলু উৎপাদনকারী রাজ্যগুলি আছে সেখানেও দামের পতন হয়, অতিরিক্ত ফলন হয়, সংরক্ষণের সংকট হয়, বাজারের দালালি হয়, সব সমস্যার মুখোমুখি তারাও হয়। কিন্তু পার্থক্য হলো, একটা ফান্ডামেন্টাল পার্থক্য হলো, অনেক রাজ্য এককভাবে এটাকে চাষির দায় হিসেবে ছেড়ে দেয় না। সেই জন্যে তারা কি করেছে, কোনো রাজ্য প্রসেসিং শিল্প গড়ে তুলেছে, কোনো রাজ্যে চুক্তিভিত্তিক চাষ বা ভ্যালু চেন বানিয়েছে, কোনো রাজ্যে বীজ এবং আলু এই দুটোকে সম্পূর্ণ আলাদা অর্থনীতিতে পরিণত করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্যাটা তাই শুধু উৎপাদনের নয়, সমস্যাটা হলো উৎপাদনের পরে কৃষকের হাতে বাজারের ক্ষমতা না থাকার। আর এই জায়গাতেই পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ, গুজরাট বা পাঞ্জাবের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। দেখুন, ভারতবর্ষে সর্বাধিক আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে। আমাদের দেশের মোট চাহিদার 30 থেকে 35% একা উত্তরপ্রদেশ মেটায়। পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়, 20 থেকে 25%। তৃতীয় স্থানে আছে বিহার, আর তারপরে বিক্ষিপ্তভাবে আলু চাষ অন্য অনেক রাজ্যেও হয়। এখন সেই রাজ্যগুলো কি কি? যেমন ধরুন, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অসম, হরিয়ানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সর্বত্রই অল্প বিস্তর আলুর চাষ হয়। কিন্তু ভিক্টরি স্ট্যান্ডে 1 নম্বরে দাঁড়িয়ে আছে উত্তরপ্রদেশ, 2 নম্বরে বাংলা, 3 নম্বরে বিহার। এখন এই যে রাজ্যগুলি, সেখানে কোথায় কি হয় একটু বোঝা দরকার। কেননা আমরা যদি বিচ্ছিন্নভাবে পশ্চিমবঙ্গের এই যে আলু ব্যবস্থা শুধু সেটাকে নিয়েই আলোচনা করি, তাহলে বৃহত্তর প্রেক্ষিতটা বুঝতে আমাদের হয়তো অসুবিধে হবে। সেটা হলো এই যে পশ্চিমবঙ্গের আলু চাষও কিন্তু একটি বৃহত্তর সর্বভারতীয় আলু ব্যবস্থারই অংশ। এখন এই সামগ্রিক যে ছবি, তার মধ্যে আলুর চরিত্র রাজ্য ভেদে আলাদা। কোথাও আলু মূলত টেবল পটেটো, কোথাও প্রসেসিং পটেটো, কোথাও আবার সিড পটেটো। এই পার্থক্যটা এই কৃষকের ঝুঁকি ও আয়ের ধরন বদলে দেয়। বাংলার আলু অর্থনীতি এখনও মূলত সাধারণ ভোক্তা আর বাজারের উপর দাঁড়িয়ে। ফলে একবার যদি অতিরিক্ত ফলন হয় এবং স্থানীয় বাজারে চাপ পড়ে, তখন দাম দ্রুত গতিতে নামতে থাকে।
একবার উত্তরপ্রদেশের দিকে তাকানো যাক, মাছমালাইন যোগীর উত্তরপ্রদেশ। এখন আমি প্রথমেই বললাম সবচাইতে বেশি আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে। এখন সেখানে আলু সংরক্ষণ করার যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, শোভনদেব বাবু অবশ্য এখন নির্বাচন এসে গেছে, নির্বাচনের পরে জিতুন বাহারুন তার উচিত হবে একবার উত্তরপ্রদেশে গিয়ে দেখে আসা যে কিভাবে আলু উদ্বৃত্ত হলে সেটাকে সংরক্ষণ করতে হয়। 2025 সালের সরকারি প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে 2200-র বেশি বেসরকারি কোল্ড স্টোরেজ আছে, যার মোট ধারণ ক্ষমতা 192 লাখ মেট্রিক টনেরও বেশি। একটা সময় প্রায় 144 লক্ষ টন আলু সেখানে মজুত হয়েও ছিল। তার মানে উত্তরপ্রদেশে অতিরিক্ত উৎপাদন হলেও একটা বড় অংশ সঙ্গে সঙ্গে বাজারে ফেলে দিতে হয় না। কৃষক বা ব্যবসায়ী অপেক্ষা করতে পারে বাজারের সময় বুঝে ছাড়বে বলে। এর ফলে কি হয়, ডিস্ট্রেস সেল একেবারে উধাও না হলেও তার অভিঘাত খানিক নিয়ন্ত্রিত তো থাকেই। উপরন্তু উত্তরপ্রদেশে সরকার খাদ্য প্রক্রিয়াকরণ নীতিতে কোল্ড চেন, প্রাইমারি প্রসেসিং, প্রি কুলিং, রিফার ভ্যান, গুদাম ও সংরক্ষণে ভর্তুকি ও সুদ সাবসিডির কথা বলেছে। অর্থাৎ আলুকে তারা শুধুই কাঁচা কৃষিপণ্য হিসেবে নয়, একটি সংগঠিত ভ্যালু চেনের উপাদান হিসেবে দেখার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে এর ছবিটা হচ্ছে ঠিক উল্টো, ব্যতিক্রম। 26-এর শুরুতে বাম্পার ফলনের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে প্রায় 1.5 কোটি থেকে 1,70 লাখ মধ্যে মাত্র 70-80 লাখ টন আমাদের সংরক্ষণ ক্ষমতা আছে। 4-5 টাকায় চাষি বিক্রি করছে, শহরে এসে তার দাম হয়ে গেছে 14 থেকে 19 টাকা। মাঝখানের টাকাটা ফোরে দালাল, ট্রান্সপোর্টার, কোল্ড স্টোরেজ মালিকরা ছুটিয়ে লাভ করে নিচ্ছে অ্যাট দ্য কস্ট অফ অ্যাগ্রিকালচারাল লেবার্স মিজারি। এখন এখানে একটি মৌলিক শিক্ষা আছে। অনেকে আর্গু করতে পারেন যে উত্তরপ্রদেশের মডেল নিখুঁত নয়, কিন্তু তারা অন্তত সংরক্ষণকে উৎপাদনের সমান গুরুত্বপূর্ণ ভেবেছে। পশ্চিমবঙ্গে বহু কোল্ড স্টোরেজ থাকলেও সেগুলোর মোট ক্ষমতা উৎপাদনের সঙ্গে তাল মেলাতে পারেনি। আর তার সঙ্গে যুক্ত হয়েছে কোল্ড স্টোরেজ ও পাইকারি ব্যবসার উপর কৃষকের কার্যত অনুপস্থিত নিয়ন্ত্রণ। ফলে কি হয়, বাংলার কৃষক আসলে আলু ফলায়, কিন্তু আলু ধরে রাখার ক্ষমতা তার হাতে থাকে না। যতক্ষণ না এই ক্ষমতা তাকে দেওয়া যাবে ততক্ষণ উৎপাদন বাড়া মানেই আয় কমে যাওয়া। এখন গুজরাটের অভিজ্ঞতা আবার সম্পূর্ণ অন্য ধরনের। সেখানে আলু মানে হচ্ছে প্রসেসিং গ্রেডের আলু, অর্থাৎ যে আলু থেকে চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য আরও নানা নির্দিষ্ট মানের আলু চাষ হয় সেখানে। ভারতবর্ষে পেপসিকোর শীর্ষকর্তারা এই ভ্যালু চেনের অগ্রগতিতে
গুজরাটের আলুকে রেখে বারবার বলে থাকেন অন্য রাজ্যগুলোর উচিত একে অনুসরণ করা। এখন তারা স্পষ্টই বলেছেন যে তাদের মডেল হলো কন্ট্রাক্ট বা কোলাবোরেটিভ ফার্মিং, যেখানে কৃষককে বীজ, প্রযুক্তি এবং দামের স্থায়িত্বের একটা নিশ্চয়তা তারাই কৃষককে দেয়। কিন্তু 2019 সালে গুজরাট পেপসিকো বিরোধ দেখিয়ে দেয় এই মডেলও কিন্তু ঝুঁকি মুক্ত নয়। কর্পোরেট শক্তির আধিপত্য, বীজের উপর তাদের নিয়ন্ত্রণ এবং এর ফলে অনেক আইনি ঝুঁকিও কিন্তু আছে। তবু অর্থনৈতিক দিক থেকে গুজরাটের শিক্ষা স্পষ্ট। আলুর একটা বড় অংশ যদি প্রসেসিং শিল্পের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে খোলা বাজারের দর পতনের উপর সম্পূর্ণটা নির্ভর করতে হয় না। পশ্চিমবঙ্গে আলুর বিপুল অংশ এখনো যাকে ইংরেজিতে বলে টেবল পটেটো, চিপস, ফ্রাইজ, স্টার্চ, ডিহাইড্রেটেড পণ্য, ইনস্টিটিউশনাল সাপ্লাই, এসবের জন্য বড় মাপের শিল্প সংযুক্ত বাজার এখনো তুলনায় নেই বললেই চলে। তবে বাংলার কৃষক কি হয়, তাই দাম পড়লে সরাসরি আঘাত পায়, আর গুজরাটের কৃষক অন্তত একটা অংশ বিক্রি করে নিজেদের রক্ষা করতে পারে। এই প্রসঙ্গেও আমার সেই ভদ্রলোকের কথা মনে পড়ে যায় যিনি পেপসিকোকে দিয়ে বাংলার আলু চাষে এই কন্ট্রাক্ট ফার্মিং শুরু করার একটা উদ্যোগ নিয়েছিলেন। তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা অনেক সময় তাকে শিল্পের সঙ্গে সংযুক্ত করি, কিন্তু তিনি একটা 360 ডিগ্রি উন্নয়নের পরিকল্পনায় চাষের ক্ষেত্রে, বিশেষ করে আলু যেহেতু বাংলার একটা খুব ইম্পর্টেন্ট উইন্টার ক্রপ, সেটাকে কিভাবে আরও বাজারের সঙ্গে সংযুক্ত করে প্রয়োজনে বহুজাতিক সংস্থাগুলোর সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ব্যবস্থা করে উন্নত করা যায়, সেদিকে মনোনিবেশ করেছিলেন। আমাদের এখানে যারা তারপরে এগ্রিকালচার মিনিস্টার হয়েছেন, তারা কন্ট্রাক্ট ফার্মিং করেননি, অন্য কন্ট্রাক্ট করেছেন। বীজ থেকে কত কামানো যায়, সার থেকে কত কামানো যায়, ইত্যাদি এবং ইত্যাদি। সুতরাং আসল প্রশ্নটা দৃষ্টিভঙ্গির। যোগী শাসন করে, অতএব উত্তরপ্রদেশ খারাপ। গুজরাটে 2002 সালে মুসলিম বিরোধী প্রবল দাঙ্গা হয়েছিল, অতএব ওই রাজ্য প্রাপ্ত। এইসব কথা বলে তো আর নিজেদের চামড়ার দগদগে ঘাগুলো আড়াল করা যাচ্ছে না। এখন আমি একথা বলছি না যে গুজরাটকে রোমান্টিসাইজ করতে হবে, কারণ চুক্তিভিত্তিক কৃষি সব কৃষকের জন্য নয়। কিন্তু প্রসেসিং কোম্পানি যারা, তারা নির্দিষ্ট জাত, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট শর্করা মানের আলু চায়। ফলে সব ছোট কৃষক এই ব্যবস্থায় ঢুকতেই পারে না। তবু নীতিগত শিক্ষাটা স্পষ্ট। বাংলায় যদি আলু অর্থনীতিকে শুধু কাঁচা বাজারের হাতে ছেড়ে রাখা হয়, তাহলে বছরের পর বছর উদ্বৃত্তের ধাক্কা আসবেই। সমাধান হবে না,
শুধু ন্যূনতম দাম ঘোষণা করে সমাধান তখনই হবে যখন আলুর একটি বড় অংশকে ভিন্ন ভিন্ন বাজারে পাঠানো যাবে। আর পাঞ্জাবের অভিজ্ঞতা, যেখানে আলু চাষ তুলনায় অনেক কম হয়, সেটা আরও শিক্ষণীয়। কারণ সেখানে আলু কেবল এই কনজিউমার আলু নয়, একটা উল্লেখযোগ্য সিড পোট্যাটো অর্থনীতিও পাঞ্জাব গড়ে তুলেছে। অ্যাগ্রিকালচারে যা কিছু অগ্রগতি তার পুরোধাত ওই পঞ্চনদের তীরের রাজ্যটাই। পাঞ্জাব কি করেছে, অ্যাগ্রো এবং পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী 2023-24 সালে রাজ্যে প্রায় 1.25 লক্ষ হেক্টরের বেশি জমিতে আলু চাষ করিয়েছে এবং উৎপাদন ছিল 32 লক্ষ টনেরও বেশি। এর বেশিরভাগটাই কিন্তু সিড পোট্যাটোর সঙ্গে সম্পর্কিত। সিড পোট্যাটো মানে কৃষক শুধু আজকের বাজারে খাওয়ার আলু বিক্রি করছেন না, তিনি আগামী মরশুমের কৃষি ইনপুট বাজারেও অংশ নিচ্ছেন। এই পার্থক্যটি বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ খাদ্য আলুর বাজারে দাম পড়ে গেলে সিড সেগমেন্ট তুলনামূলকভাবে অন্য ধরনের চাহিদা ধরে রাখতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে পাঞ্জাবে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটের খুব সতেজ উপস্থিতি এবং গ্রামাঞ্চল ভিত্তিক মাইক্রো ও স্মল ফুড প্রসেসিং ইকোসিস্টেম। সব মিলিয়ে পাঞ্জাবে আলু একটি বহুস্তরীয় অর্থনীতির অংশ। বীজ, প্রক্রিয়াকরণ এবং কনজিউমার মার্কেট, এই তিনের একটা কনফ্লুয়েন্স হলো পাঞ্জাবে আলু চাষ। পশ্চিমবঙ্গে এই ধরনের বহুস্তরীয় চিন্তা করার মতো লোকই নেই। এখানকার আলু অর্থনীতি রাজ্যের অন্যান্য বিষয়ের মতো এই গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়েই চলছে, একমুখী, যেমন ছিল তেমনিই থাকে, রাজা আসে রাজা যায়, চাষিদের দুর্ভোগ সাইক্লিক্যাল হারে যেমন থাকার তেমনি থেকে যায়। এছাড়া আরও একটি সূক্ষ্ম পার্থক্যও কিন্তু আছে। বাংলায় যখন বাম্পার ফলন হয় তখন নীতির মূল চিন্তা দ্রুত হয়ে দাঁড়ায় খুচরো বাজারে দাম বাড়বে কিনা, শহুরে ভোক্তার অসন্তোষ হবে কিনা। ফলে সরকার একদিকে কৃষককে সান্ত্বনা দেয়, অন্যদিকে বাজারে আলু আটকে রাখতে বা ছাড়তে নানান নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়। স্ট্রেঞ্জ ব্যাপার। কিন্তু উত্তরপ্রদেশে বা পাঞ্জাবের ক্ষেত্রে উৎপাদন পরবর্তী যে চেন, সেটা এতটাই শক্তিশালী যে ভোক্তা বান্ধব ব্যবস্থা এবং কৃষক বান্ধব ব্যবস্থা সবসময় একে অন্যের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে না। বাংলায় এই ভারসাম্যটাই তৈরি হয়নি। এখানেই রাজনীতির ভূমিকা সবচেয়ে বেশি, কারণ উৎপাদন, সংরক্ষণ, আন্তঃরাজ্য রফতানি, প্রসেসিং শিল্প, সমবায় বা এফপিও, এসব গড়ে তোলার দীর্ঘমেয়াদী রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। দেখুন, এখন বাংলার তাহলে কি করা উচিত তা নিয়ে আমি আধ ঘন্টা ধরে আপনাদের জ্ঞান দিতে পারি, কিন্তু সেটা দিচ্ছি না, কেননা যা করা উচিত সে তো কেউ করে না। জমানা বদল হলেও করবে, সেই ভরসাই বা এখন থেকে করি কি করে। আসল করার কথা হলো, সবশেষে যেটা বলা দরকার সেটা হলো, পশ্চিমবঙ্গে আলু সংকটের মূল কারণ এই নয় যে বাংলা খুব বেশি আলু ফলায়।
বরং সমস্যা হলো বাংলা আলুকে এখনো মূলত কাঁচা উদ্বৃত্ত হিসেবে মনে করে। উত্তরপ্রদেশ উদ্বৃত্তকে কোল্ড স্টোরেজে ভর্তি করে, গুজরাট তার একটা অংশকে শিল্পের কাঁচামালে পরিণত করে, পাঞ্জাব তার একটা অংশকে বীজ অর্থনীতিতে একীভূত করে দেয়। তার ফলে বাংলা বড় উৎপাদক হয়েও এই যে তিনটে স্তর থাকা আবশ্যক, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বহুমুখী বাজার, যথেষ্ট গভীরভাবে গড়ে তুলতেই পারেনি। তাই এখানে বাম্পার ফলন প্রায়শই আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের আলু চাষিকে বাঁচাতে হলে শেষ কথাটা হলো আরও ফলাও নীতি নেওয়া নয়, ফলনের পরে কোথায় যাব এই প্রশ্নটিকেই নীতির কেন্দ্রে আনতে হবে। সেটাই হচ্ছে অন্য রাজ্যগুলির অভিজ্ঞতা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।